আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্না টিভিতে। প্রথমেই জানিয়ে দিচ্ছি পুরো ভিডিওতে যে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। শেষবারের মতো হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প, গঠন করছেন নতুন রাজনৈতিক দল, জল্পনা তুঙ্গে। এবার যুক্তরাষ্ট্রের উপর ইরানের নিষেধাজ্ঞা, ইরানের কালো তালিকায় যুক্ত হল ট্রাম্পের নাম, সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ। আমেরিকার কাছে ইরানকে নিষিদ্ধের আওতায় আনার দাবি আমিরাত, বাহরাইন ও ইসরায়েলের। পাকিস্তানের প্রশংসা ও ভারতকে সামরিক সহযোগিতার বার্তা বাইডেনের প্রতিরক্ষা সচিবের। এবং পাকিস্তানের সঙ্গে সামরিক শক্তি জোরদার করবে কাতার। খবরগুলোর বিস্তারিত জানতে অনুগ্রহ করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আন্তর্জাতিক মহলে অনেকটা চমক দিয়ে আমেরিকার মসনদে এসেছিলেন দ্য ট্রাম্প অর্গানাইজেশনের মালিক। তারপর একের পর এক টুইট, বক্তব্যের অভিনবত্বে ছাপ রেখেছেন তিনি। নির্বাচন নিয়েও জড়িয়েছেন বিতর্কে। অবশেষে সেই রাজত্বের অবসান। নানা নাটকীয়তার পরও শেষ পর্যন্ত হোয়াইট হাউসে নিজেকে বহাল রাখতে পারলেন না ট্রাম্প। ক্ষমতা ছেড়ে চলে যেতে হলো। ট্রাম্প চেয়েছিলেন জাঁকজমকপূর্ণভাবে বিদায় নিতে, কিন্তু তার হয়ে ওঠেনি। তাই কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই হোয়াইট হাউস ছাড়লেন। সিংহাসনে বসবেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগে শেষবারের মতো হোয়াইট হাউস ছাড়লেন সস্ত্রীক ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়ার আগে বিদায়ী বক্তব্য দিয়েছেন ট্রাম্প। তবে বিদায়ী ভাষণে বাইডেনের নাম উল্লেখ করেননি তিনি। একই সঙ্গে বিদায়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন। তার নতুন রাজনৈতিক দলের নাম হতে পারে প্যাট্রিয়ট পার্টি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বিষয়ে বলা হয়েছে, ট্রাম্প নতুন রাজনৈতিক দল গঠনে তার ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করেছেন। এ নিয়ে মার্কিন মুলুকে জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী একটি প্রথা হল নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্টের উপস্থিত থাকা। কিন্তু ট্রাম্প নির্বাচনে পরাজয় না মেনে সেই প্রথা রক্ষা করতে অস্বীকৃতি জানিয়েছেন। এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। তবে ট্রাম্পই প্রথম নয়। এর আগে অন্তত 5 জন মার্কিন প্রেসিডেন্ট এমন কাজ করেছেন। উত্তরসূরির শপথ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকেননি। এরা হলেন জন অ্যাডামস, জন কুইন্সি অ্যাডামস, মার্টিন ফন বুরে, অ্যান্ড্রু জনসন এবং রিচার্ড নিক্সন। অন্যদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতেবজাদে মঙ্গলবার এই নিষেধাজ্ঞার কথা জানান। ইরানের এই কালো তালিকায় ট্রাম্প ছাড়াও রয়েছেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার, অর্থমন্ত্রী স্টিভেন অ্যামনোচিন, সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার, জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বোল্টন ও সিআইএর পরিচালক জিনা হাসপেল। ট্রাম্প প্রশাসনের শেষ দিনে তেহরানের এই পদক্ষেপে আরও বলা হয়েছে, ইরানের ওইসব ব্যক্তিদের সম্পদও বাজেয়াপ্ত করার অনুমতি দেওয়া হয়েছে। যদিও ইরানে তাদের সম্পদ থাকার এমন কোনো তথ্য জানা যায়নি। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি এবং শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে হত্যাকাণ্ডে মার্কিন পৃষ্ঠপোষকতার দায়ে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সন্ত্রাসবাদে মদদের অভিযোগে তাদের কালো তালিকাভুক্ত করেছে ইরান। সম্প্রতি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইরানের পার্লামেন্টে নতুন একটি আইন পাশ করা হয়। ওই আইনের আওতায় এই নিষেধাজ্ঞা আরোপ করে মধ্যপ্রাচ্যে এই দেশটি। সাইদ খাতেবজাদে বলেন, জাতিসংঘও আন্তর্জাতিক নীতি তোয়াক্কা না করে ইরানের বিরুদ্ধে অযাচিত অর্থনৈতিক সহ একের পর এক নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসন গত 4 বছরে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে নাস্তানাবুদ করে রাখে ইরানকে। এবার ইরান পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্রের উপর। অপরদিকে ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্মিলিতভাবে আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ইরানের জন্য অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষিদ্ধ করতে হবে। এছাড়া ভবিষ্যতে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে যে কোনো আলোচনায় এই 3 পক্ষ অংশীদার হওয়ারও দাবি জানিয়েছে। গত সপ্তাহে এক ভার্চুয়াল বৈঠকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ইসরায়েল এই দাবি জানায়। ওয়াশিংটন ভিত্তিক নীতি নির্ধারণী প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস বা এফডিডি এই আলোচনার আয়োজন করে। আলোচনায় অংশ নেন আরব আমিরাত, বাহরাইন ও ইসরায়েলের রাষ্ট্রদূত। এসব রাষ্ট্রদূত দাবি করেন, জো বাইডেনের নেতৃত্বে আমেরিকায় যে নতুন সরকার আসছে তারা তেহরানের বিষয়ে অনেক সুবিধা পাবে এবং একেবারেই সহজভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসা উচিত হবে না। ভার্চুয়াল আলোচনায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা বলেন,
2015 সালে ইরানের সঙ্গে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তাতে আঞ্চলিক দেশগুলোর কোনো প্রতিনিধিত্ব ছিল না। তিনি আমেরিকাকে কূটনৈতিক প্রতিনিধি দল শক্তিশালী করার পরামর্শ দিয়ে বলেন, আঞ্চলিক মিত্রদেরকেও ইরানের সঙ্গে পরমাণু চুক্তির ক্ষেত্রে কাছে টানতে হবে। তিনি বলেন, ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় বসার আগে আরব এবং ইউরোপের মিত্রদের সঙ্গে যদি আমেরিকা ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করে তাহলে অনেক বেশি ভালো ফলাফল আসতে পারে। বৈঠকে বাহরাইনের রাষ্ট্রদূত বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তার প্রতি সমর্থন ছিল তার দেশের। তিনি বলেন, ইরানের সঙ্গে যদি আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে অবশ্যই পারস্য উপসাগরীয় আরব দেশগুলো এবং ইসরায়েলের উদ্বেগের বিষয়টি আমেরিকাকে বিবেচনায় নিতে হবে। এবারে পাকিস্তান ভারত বিষয়ে বাইডেন নীতি প্রসঙ্গ। পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের আমলে ভারত এবং পাকিস্তান সংক্রান্ত নীতিতে বড়সড় কোনো পরিবর্তন আনবেন না নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার দেয়া এক বার্তায় সেই ইঙ্গিতই দিয়েছেন পরবর্তী মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। ভারতকে সামরিক সহযোগিতার বার্তা দেওয়ার পাশাপাশি পাকিস্তানের প্রশংসা করেছেন তিনি। আমেরিকার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল অস্টিন সিনেট সদস্যদের সভায় জানান, নয়াদিল্লির সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ হিসেবে কোয়াড, অস্ট্রেলিয়া এবং জাপানকে সঙ্গে নিয়ে ভারত আমেরিকার সামরিক জোটের মতো আরও আন্তঃরাষ্ট্রীয় অক্ষ গঠন করার চেষ্টা করবেন তারা। তিনি বলেন, ভারতকে আমরা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগী হিসেবেই বিবেচনা করব। দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা দৃঢ় করার লক্ষ্যে কাজ চালিয়ে যাব। পাশাপাশি ওয়াশিংটনের পাকিস্তান সম্পর্কিত নীতিও মোটের উপর একই থাকবে বলে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। পাকিস্তান সরকার লস্করি তেয়বা, জায়েশ-ই মোহাম্মদের মতো ভারত বিরোধী সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বলেও সার্টিফিকেট দিয়েছেন তিনি। চীন যেভাবে পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারত বিরোধী বৃত্ত গড়ে তুলতে সক্রিয়, তাতে পাল্টা সামরিক জোট ভারতেরও প্রয়োজন। আর তা উপলব্ধি করেই জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে হাত মিলিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার চীনের সামরিক প্রভাব খর্ব করার চেষ্টা শুরু হয়। আমেরিকার পরবর্তী প্রতিরক্ষা সচিবের বার্তা, আগামী দিনেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তবে বাইডেন জমানার সূচনা পূর্বেই ইসলামাবাদ প্রসঙ্গে নমনীয়তার ইঙ্গিত নয়াদিল্লিকে কিছুটা চাপে ফেলল বলেই কূটনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন। ট্রাম্প সরকার 2018 সালে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ইসলামাবাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছিল। পাকিস্তানকে সামরিক সহযোগিতার ক্ষেত্রেও কয়েকটি বিধিনিষেধ বলবৎ করেছিল। বাইডেন সরকার এক্ষেত্রে কি পদক্ষেপ নেয় তা নিয়ে জল্পনা তৈরি করেছে অস্টিনের মন্তব্য। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে কাতার। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে সোমবার দোহার আয়োজনে উভয় দেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এই খবর জানিয়েছে তুর্কির সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। এতে উপসাগরীয় দেশটির পক্ষে নেতৃত্ব দেন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ গানিম বিন শাহিন আল গানিম এবং পাকিস্তানের পক্ষে বিমান বাহিনীর চিফ অফ স্টাফ মোজাহিদ আনোয়ার খান। বৈঠকে দুই দেশের সামরিক বাহিনীর সহযোগিতা শক্তিশালীকরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সামরিক বাহিনী প্রধান উভয় দেশের সামরিক সহযোগিতার সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেন। এতে উভয় দেশের সামরিক বাহিনী শক্তিশালী ও উন্নয়নের বিষয়টি স্থান পেয়েছে। এ সময় উভয় দেশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিবৃতিতে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। খবরে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে দোহায় পাকিস্তান ও কাতারের বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া দেওয়ার কথা রয়েছে।